একথা স্পষ্টভাবেই স্বীকার করতে চাই। মৈত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রথম দিকে আমি কখনোই ভালোবাসার কথা চিন্তা করিনি, বরং বলা চলে তার রহস্যময় প্রকৃতির প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম। অবসরে তার কথা চিন্তা করতাম, ডায়েরিতে একগাদা ঘটনা ও আলোচনা লিপিবদ্ধ করতাম। মাঝে মাঝে যে অসুবিধায় পড়তাম না তা নয়, তার চোখ দুটোর অদ্ভুত সৌন্দর্য, অবাধ্য তার উত্তরগুলো, তার বাঁধ ভাঙা হাসি। একথা অস্বীকার করে লাভ নেই যে ওই যুবতীর প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। তার চলাফেরার মধ্যে এক মোহিনী আহ্বানের শক্তি লুকিয়েছিল। আলিপুরে থাকাকালীন দিনগুলো আমার কেমন অলৌকিক আর অবাস্তব বলে মনে হতো। এত তাড়াতাড়ি এবং এত স্বাধীনতা নিয়ে একটা বিদেশি পরিবারের মধ্যে আমি প্রবেশ করতে পেরেছিলাম, যা বাস্তবিকই অবিশ্বাস্য বলে মনে হতে পারে। কোনো কোনো দিন মনে আমার প্রকৃতি ও জীবন, অর্থাৎ আমাদের নিজের জীবনে যখন ফিরে যেতাম, তখন এই ভারতীয় স্বপ্নের জগৎ যে অলৌকিক মনে হতো তাতে সন্দেহ নেই। আশ্চর্য পরিবর্তন আমার। পুরনো জগতের কিছুই আর ভালো লাগতো না, না জীবনধারা, না বন্ধু বান্ধব। এখন আর পদার্থবিদ্যা, গণিতবিদ্যা আমাকে আকর্ষণ করে না। পলিটিক্যাল ইকোনমি, ইতিহাস আর কিছু রোম্যান্টিক উপন্যাস, এগুলোর মধ্যে আমি ডুব দিয়েছিলাম। একদিন মৈত্রী এসে আমাকে জিজ্ঞাসা করল আমি বাংলা শিখতে চাই কি না, তাহলে সে রাজি আছে আমার শিক্ষক হতে। এর আগে চলতি কথোপকথনের 2-1টা বই আমি পড়েছিলাম। মৈত্রী যখন চিৎকার করে কিছু বলে অথবা যখন রেগে যায়, তখনকার ভাষা এসব বোঝবার জন্য গোপনে গোপনে এই বই পড়তাম। আমি জানতাম যাচ্ছি মানে আমি যাইতেছি। আরেকটা শব্দ যা প্রায়শই শুনতাম, কি ভীষণ, যার অর্থ হলো ইহা অস্বাভাবিক। আমার ছোট্ট বইয়ের বেশি কিছু আমাকে শেখাতে পারিনি, তাই মৈত্রী যখন আমাকে বাংলা শেখাবার প্রস্তাব দিল, আমি রাজি হয়ে গেলাম। শর্ত ছিল পরিবর্তে তাকে ফার্সি শিখতে হবে। সেই দিন থেকেই দুপুরে খাবারের অব্যবহৃত পরেই আমার শোবার ঘরে আমাদের পাঠ শুরু হলো। প্রথমে আমি বলেছিলাম লাইব্রেরিতেই বসবো, কিন্তু মিস্টার সেন নিজেই আমার শোবার ঘরে আমাদের পড়াশোনার ব্যবস্থা করে বললেন যাতে আরও নিরুপদ্রবে পড়াশোনা হয়। নরেন্দ্র সেনের তার মেয়ের সঙ্গে আবার বন্ধুত্ব স্থাপন এবং মিসেস সেনের এই উদার মনোভাব আমি ভালো চোখে দেখিনি। কখনো কখনো এরকম সন্দেহ যে মনে বাসা বাঁধেনি তা নয়, যে আমার আশ্রয়দাতা আমার সঙ্গে তাদের মেয়ের বিয়ের প্রস্তাব ভাবছেন না তো। যদিও এটা ছিল অসম্ভব, কারণ এতে তাদের সবাইকে জাত খোয়াতে হতো। প্রথম প্রথম টেবিলে মৈত্রীর থেকে অনেক দূরে বসতাম আমি। সে আমার অসুবিধাগুলো শান্তভাবে বোঝবার চেষ্টা করত, কিন্তু ভালো বুঝতে না পারার ফলে কয়েকদিন পর থেকে সে আমার কাছে ঘেঁষে বসতে শুরু করল। কিন্তু এত নিবিষ্ট মনে আমাকে লক্ষ্য করত যে আমি পাঠে মন দিতে পারতাম না। হ্যাঁ না ছোট ছোট মন্তব্যে পাঠের দায় সেরে তাকে আপাত মস্তক লক্ষ্য করতাম আর সমর্পণ করতাম আমার নিজস্ব দৃষ্টির কাছে। এক তরল ইচ্ছাশক্তি চোখ দিয়ে নির্গত হতো, যার সঙ্গে প্রকৃত দৃষ্টির কোনো সম্পর্ক নেই। আমি নিবিষ্ট মনে তার মুখ দেখতাম, যার ছাঁচে ঢালা সৌন্দর্যের বিরুদ্ধে একটি মৌলিক বিদ্রোহ। মৈত্রীর 3টি ছবি সযত্নে রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলোর মধ্যে মৈত্রীকে চিনতে পারতাম না। এরপরে আমাদের চুক্তি অনুযায়ী ফার্সি ভাষার পাঠ আরম্ভ হলো। আমি তাকে বর্ণমালা ও বিভিন্ন সর্বনাম সম্পর্কে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, আমি একটি যুবতী মেয়ে, এটা ফার্সিতে কি হবে? আমি লিখিয়ে দিলাম। সে খুব খুশি হয়ে বারবার বলতে লাগলো, যা সুইউন জেনফি। আশ্চর্যজনকভাবে সঠিক উচ্চারণই করেছিল, কিন্তু তাকে শেখানো আমার মাঠে মারা গেল। পড়াতে গেলেই সে আমাকে থামিয়ে দিত এবং বিভিন্ন শব্দের ফার্সি বলার জন্য অনুরোধ করত, যেগুলোর মাথাও নেই মুন্ডুও নেই। আপনি অনুবাদ করে দিন, আমি বারবার বলে অভ্যাস করে নিই। এই প্রস্তাব সেই করল। ভাষা শেখার এক সুন্দর পদ্ধতি সে আবিষ্কার করল। আমাদের মধ্যে কৌতূহলী কথাবার্তার বিনিময় শুরু হলো। মৈত্রী বারবারই আমাকে জিজ্ঞাসা করত আমি বিশ্বস্তভাবে অনুবাদ করছি কিনা। কিছুদিন যাবার পর সে আমার দিকে এক অদ্ভুতভাবে তাকানো বন্ধ করল। কথা প্রধানতই আমিই বলতাম,
আর সেই সময় সে তার নোটবুকে হিজিবিজি কেটে চলত। একদিন আমি যখন পড়ছিলাম, সে তার নোটবুকে অন্তত 12-10 রবীন্দ্রনাথের নাম সই করল। তারপর একটা ফুল আঁকতে শুরু করলো। ফুল আঁকা শেষ হলে সে লিখতে শুরু করল, কালকুতা, জেরেগ্রেত, পুরকোয়া। তারপর আবার বাংলায় বানিয়ে বানিয়ে কবিতা লিখতে লাগলো। আমার মনে হচ্ছিল একটা অপরিচিত লোকের সামনে বসে আছি। বিরক্ত হচ্ছিল, কিন্তু তাকে থামাতে আমার সাহস হলো না। এই রকমই চলছিল। হঠাৎই একদিন আমায় প্রশ্ন করল, যখন আপনি পড়ান তখন যে আমি লিখি, এটা আপনি পছন্দ করেন না, না? এ কথাটা বলতে এত ইতস্তত করছেন কেন? তাড়াতাড়ি করে কি উত্তর দিয়েছিলাম তা আজ আর মনে নেই, তবে আমি যে একটু রেগে গিয়েছিলাম তা আমি স্বীকার করছি। আমি পড়ানো চালিয়ে গেলাম এবং যথারীতি সেও লিখে চলল, ইল এ তার, ইল এ ত্রো তার, ম্যা ইল নে পা ত্রা তার। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এগুলোর মানে কি? এই একটু মজা করছিলাম বলে সে প্রত্যেক শব্দ মুছে ফেলে সেই জায়গায় একটা করে ফুল আঁকতে শুরু করলো। আমার মাথায় একটা বুদ্ধি এলো। বললাম, তুমি ছবিকে ফার্সি শেখাও না? বলেই আমি হেসে ফেললাম। আমার হাসিতেও সে মজা পেল। আপনার মনে হচ্ছে আমি পারবো না? আমি আপনার চাইতে অনেক ভালো পড়াতে পারবো। সে গম্ভীর হয়ে এই কথাগুলো বলল, আর তারপর লুকিয়ে লুকিয়ে আমায় দেখতে লাগলো। আমি মৈত্রীর এই চেহারা কখনো দেখিনি। এক আশ্চর্য আনন্দে আমি কেঁপে উঠেছিলাম। সেদিন তাকে পরিপূর্ণভাবে একটা নারী বলে মনে হচ্ছিল ও একান্ত আপনার। এই সময়গুলোতে আমি ওকে যতটুকু বুঝতে পারতাম, যত গভীরভাবে বুঝতে পারতাম, যখনও অন্যের মনোরঞ্জনে ব্যস্ত থাকত, সেই সময়গুলোকে ওকে ততখানি অবাধ্য মনে হতো। আমি ফার্সি থেকে উত্তর দিয়েছিলাম মনে নেই। অনুবাদ করে তার গুরুত্ব কমাতেও আমার ইচ্ছে হয়নি, কিন্তু ও লজ্জায় লাল হয়ে গেল এবং আমার অনুরোধ করল বাক্যটা আবার উচ্চারণ করতে। বাক্যটার প্রতিটি শব্দ ও মুখস্থ করে নিয়ে টেবিল থেকে অভিধান নিয়ে সেই রহস্যময় বাক্যের অর্থ উদ্ধারে প্রবৃত্ত হল। কিছুই বুঝতে না পেরে সে প্রচণ্ড রেগে গেল। তুমি মজা করতে জানো না? পড়ানোর সময় মজা করতে আমি ভালোবাসি না। যতখানি রাগের ভান এবং উচ্চারণে রুক্ষতা আনার দরকার ছিল ততখানি বোধ হয়নি। ও কি বুঝল তা ওই জানে। খানিকক্ষণ চোখ বন্ধ করে কি ভাবল। ভাবার সময় ওর অভ্যেসে ছিল চোখ বন্ধ রাখা। আমি দেখলাম সারা মুখের তুলনায় চোখের পাতাগুলো একটু ফর্সা, আর ওপরটা হালকা একটু বেগুনি আভা। হঠাৎ সে দেখে পড়ে বলল, দেখি কিছু চিঠিপত্র এলো কি না। আমি ওর জন্য অপেক্ষা করতে করতে ভাবছিলাম ও কি কিছুই শিখবে না বলে মনস্থ করেছে। মিস্টার সেনের কাছে আমি কি করে কৈফিয়ত দেব? মৈত্রী তাড়াতাড়ি ফিরে এলো, হাতে চিঠির বদলে দুগুচ্ছ ফুল। বাগানের লতানে গাছের ফুল বলে মনে হলো। পড়া কি আবার শুরু করব? যে সুইউন জেনফি, ভালো হয়েছে। এই বাক্যটা তুমি আগেই শিখেছ। তারপর জাপ্রাল ফাঁসে। কিন্তু এতগুলো তো গত সপ্তাহে পড়ানো হয়ে গিয়েছে। সেই গাড়িতে যে মেয়েটিকে দেখেছিলাম, ওকেও কি ফার্সি শেখান? হঠাৎই সে প্রশ্ন করে বসল একটু ভয়ে ভয়ে। আরে ধুর, ও একটা গবেট। ওকে 5 বছর ধরে পড়ালেও। 5 বছর পরে আপনার কত বয়স হবে? 30-31 হবে। অর্ধেকেরও কম বয়স। যেন সে তার নিজের মনেই বলল। সে তার খাতার উপর ঝুঁকে আবার লিখতে শুরু করল, রবীন্দ্রনাথের নাম বাংলায় এবং ফার্সিতে। বাস্তবিকই আমার রাগ হচ্ছিল একজন 70 বছরের বৃদ্ধের জন্য তার আধিক্যতা দেখে। একসময় গার্দির কথা বলেছিলাম যাতে ও একটু ঈর্ষান্বিত হয়, কিন্তু এখনও গার্দিকে ভুলেই গেছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় ও আসলে যতটা সরল তার চাইতে বেশি সরল সেজে এবং আমাকে পরিহাস করতে চাইছে। একটা বছর 16-র বাচ্চা মেয়ে আমাকে ঠাট্টা করছে, এটা ভেবে আমার অসহ্য লাগছিল, বিশেষ করে যার প্রতি আমার এতটুকু দুর্বলতা ছিল না।
আমি ওর উপস্থিতিতে আনন্দ পেতাম নিশ্চয়ই, কিন্তু তার বেশি কিছু নয়। বিভিন্ন ব্যাপারে ও আমার ভুল ধরার চেষ্টা করত, বিচিত্র হাস্যকর জীবরূপে প্রতিপন্ন করতে চাইত। এসব ছেলে মানুষের জন্য ওর উপস্থিতির অন্যরকম কোনো গুরুত্ব আমার কাছে ছিল না। আমি ছিলাম প্রথম যুবক যাকে মৈত্রেয়ী এত কাছ থেকে দেখার চেনার সুযোগ পেয়েছিল। আমাকে মোহিত করার জন্য ওর চেষ্টার কোনো ঘাটতি ছিল না। এই শেষের ব্যাপারটাই আমাকে মজা দিত খুব। আমি জানতাম এই খেলার ব্যাপারটা খেলার মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি দূর গড়ানো এবং নিজেকে বিরত রাখার, ঊর্ধ্বে রাখার প্রতিরোধ ক্ষমতা আমার আছে। সমকালীন ডায়েরির পাতাগুলো থেকে এ তথ্যই আমি পাচ্ছি যে নিজের মানসিকতার ওপর তীক্ষ্ণ নজরও আমি রেখেছিলাম। অবশ্যই আমার নজর ছিল মৈত্রীর কলা কৌশলের ওপর। যেদিন থেকে সে তার প্রাথমিক ভীরুতা কাটিয়ে উঠে স্বচ্ছন্দে আমার সঙ্গে বকবক করতে আরম্ভ করল, তখন থেকে মনে হতো ও একটা নাটক করছে। সে উঠে পড়ল, বই গুছিয়ে হাতে নিয়ে দুগুচ্ছ ফুলের একটা টেবিলের ওপর রেখে অপরটি হাতে নিয়ে যেতে উদ্যত হলো। যে ফুলের গুচ্ছটা টেবিলে পড়েছিল সেটার দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বললাম, এটা পড়ে রইল যে? মৈত্রী ফিরে এসে অপর ফুলের গুচ্ছটা হাতে নিল এবং পড়ানোর জন্য আমায় ধন্যবাদ জানালো এবং দরজার দিকে রওনা হলো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎই সে ফিরে তাকালো, ঘুরে দাঁড়িয়ে ফুলের গুচ্ছটা আমার টেবিলের ওপর ছুঁড়ে দিল। অপর গুচ্ছটা নিজের মাথায় চুলে পরে নিতে নিতে সে দৌড়ে পালালো। ঘরে বসে বসে শুনতে পেলাম সে একসঙ্গে দুটো করে সিঁড়ির ধাপ লাফ দিতে দিতে দোতলায় উঠে যাচ্ছে। বেশ কিছুক্ষণ লেগে গেল ঘটনাটাকে কিভাবে গ্রহণ করব এটা ভাবতে ভাবতে। এটা কি প্রেমের প্রস্তাব? ডায়েরি খুলে একটা নির্বোধ মন্তব্যের সঙ্গে পুরো ঘটনাটা লিপিবদ্ধ করলাম। পরের দিন সকালে চায়ের টেবিলে মৈত্রীকে জানতে চাইল ফুলটা নিয়ে আমি কি করলাম। ফুলটা শুকনো করতে দিয়েছি। কথাটা বানিয়ে বললাম, আমি চাইছিলাম যে ও মনে করুক আমার হৃদয়ে প্রেমের কবিতা লেখা শুরু হয়ে গিয়েছে। সে দুঃখের সঙ্গে বলল যে তার নিজের ফুলটা দোতলায় ওঠার সময় সিঁড়িতে পড়ে গিয়েছে। অফিসে সারাদিন ধরে এই অবাস্তব, অপ্রত্যাশিত এবং আকস্মিক ঘটনার জের চলল। একটা আশ্চর্য স্বপ্নময় অনুভূতি আমাকে ঘিরে রইল। বাড়ি ফিরে এসে আয়নায় মুখ দেখে জীবনে প্রথম নিজেকে সুন্দর দেখতে না হওয়ার জন্য দুঃখ হলো। হঠাৎই আমার সেই পুরনো অনমনীয় মনোভাব ফিরে এলো এবং অভিনেতাদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে বান্দরামো করার জন্য প্রচণ্ড হাসি পেল। হাসতে হাসতে আমি বিছানায় ঝাঁপিয়ে পড়লাম। ভাবতে ভালো লাগছিল যে আমার এখনও কাণ্ডজ্ঞান হারিয়ে যায়নি। ঠিক সে সময় মৈত্রেয়ী বইপত্র নিয়ে ঘরে ঢুকল। আজ আমার পড়া আছে কি? আমি বাংলায় উত্তর দিলাম এবং আমার বাংলায় কথা বলতে শুরু করলাম। বাংলা আমি দ্রুত শিখে নিচ্ছিলাম। আর এর একটা কারণ অবশ্য ছিল। প্রতিদিন বিকেলে আমি ছবির সঙ্গে লেখাপড়া করতাম। মৈত্রেয়ী আমায় অনুবাদের জন্য একটা বাক্য দিল। বাক্যটা যখন লিখে দিচ্ছিলাম তখন সে জিজ্ঞাসা করল, ফুলটা কোথায় রেখেছেন? শুকোবার জন্য চাপা দিয়ে রেখেছি, দেখি একবার। কি উত্তর দেব ভেবে পেলাম না, কারণ আসলে ফুলটা আমি জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছিলাম। আমি রহস্য মাখিয়ে বললাম, সেটা পাচ্ছি না। কেন? খুব গোপন জায়গায় রেখেছেন বুঝি? মনে হচ্ছিল ধরা পড়ে গেছি। চুপ করে রইলাম যাতে ওর বিভ্রান্তি না কাটে। আমাদের লেখাপড়া শেষ হলো। মৈত্রেয়ী চলে যাবার সঙ্গে সঙ্গে আমি উঠে গিয়ে বারান্দার থেকে এক গোছা ফুল তুলে নিয়ে এলাম। ফুলটাকে পাইপের গরম ছাই দিয়ে শুকিয়ে নিয়ে কাগজ চাপা দিয়ে রেখে দিলাম। তখন ফুলটাকে রেখে আর বোঝা যাচ্ছিল না যে এটা সদ্য তোলা। খাবার টেবিলে আবার ওর সঙ্গে দেখা। ওর চোখগুলোর আশ্চর্য উজ্জ্বলতা ছিল। অনবরত হাসছিল মৈত্রেয়ী। মা বলছেন আমরা ছেলে মানুষই করছি। ভয়ে কাঠ হয়ে গেলাম। মিসেস সেনের দিকে তাকালাম। উনি শান্তভাবে হাসলেন। হঠাৎই আমার খুব খারাপ লাগলো। আমাদের ভাবপ্রবণ ছেলে মানুষগুলো উৎসাহিত করা হচ্ছে দেখে মনে হলো যেন কোনো ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে, যাতে আমি মৈত্রীর প্রেমে পড়ি। এখন যেন বুঝতে পারছি কেন মৈত্রীকে আমার ঘরে পড়াতে পাঠানো হয়েছিল, কেন মিস্টার সেন ডিটেকটিভ উপন্যাস পড়বার ছলে সবসময় শোবার ঘরের দিকে রওনা দিতেন, কেন দোতলার কোনো লোক
আমাদের ওপর গোয়েন্দাগিরি করতে নিচে নামতো না। আমার মনে হচ্ছিল আমি তক্ষুনি ওই বাড়ি ছেড়ে পালাই। খাবার টেবিলে আমরা 3 জন। মিস্টার সেন বন্ধুর বাড়ি ডিনারের নিমন্ত্রণে গেছেন। মাথা নিচু করিয়ে আমি খেয়ে যেতে থাকলাম। মৈত্রী অনর্গল বকে যেতে লাগলো। লক্ষ্য করলাম তার মুখ তার বাবা বা অন্যান্য কোনো পরিচিতদের লোকের সামনে শুধু বন্ধ হতো, বাড়ির সকলের সামনে সে বকে যেত। আমায় বলল, মা বলছিলেন আপনার শরীরের কোনো উন্নতি হচ্ছে না, সন্ধেবেলা একটু বেড়ালে ভালো হতো। জানি না কি নিরাশক্তি আর অবজ্ঞা দিয়ে উত্তর দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে মিসেস সেন সেটা বুঝতে পারলেন। তিনি বাংলায় মেয়েকে কিছু জিজ্ঞাসা করলেন। আমি সঠিক বুঝতে পারলাম না। মৈত্রী মুখ গম্ভীর করে কি একটা উত্তর দিল আর টেবিলের তলায় পা দিয়ে আমার পায়ের ওপর চাপ দিল। আমি কিছুই না দেখা না বোঝার ভান করে বসে রইলাম। কিন্তু সত্যিই খুব খারাপ লাগছিল মিসেস সেনকে ক্ষুণ্ণ হতে দেখে। ওনাকে আমি আপন মায়ের মতোই দেখতাম। খাওয়ার পর মৈত্রী বারান্দার শেষ অবধি আমার সঙ্গে এলো। রাত্রে আমার শোবার ঘরের কাছে কখনো সে আসেনি। দয়া করে আমার ফুলটা ফেরত দিন। আমি বুঝতে পারছিলাম সে অত্যন্ত চঞ্চল হয়ে উঠছে, ব্যাকরণেও একটা ভুল করছিল। আমি ওকে ঘরে ঢুকতে বলার সাহস পাইনি, কিন্তু ওই চৌকাঠ পেরিয়ে প্রথম সুযোগেই ঘরে চলে এলো। আমি ওকে শুকনো ফুলটা দেখালাম। এই যে ফুলটা, আমার কাছেই রাখি, আমি চাই ওটা আমার কাছেই থাকুক। হয়তো বাক্যগুলো হুবহু এরকমই ছিল না। রহস্যময় অস্পষ্ট এক অনুভূতি তখন আমায় আচ্ছন্ন করেছিল। সে ফুলটা হাতে তুলে নিল, দেখল, তারপর দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, এটা সেই ফুলটা নয়। কেন? আমার ধরা পড়া ফ্যাকাশে মুখ সে বিজয়িনী দৃষ্টিতে দিয়ে দেখল। ওটাতে আমার একটা চুল জড়ানো ছিল। সেদিন মধ্যরাত্রিতে ঘুম ভেঙে গেল। শুনতে পাচ্ছিলাম মৈত্রীর ঘর থেকে গুনগুন করে গানের সুর ভেসে আসছে। একদিন নরেন্দ্র সেন আমার দরজায় টোকা দিলেন। দরজা খুলে দেখি তিনি তার মেয়ের সঙ্গে কোথাও বেরোচ্ছেন। মৈত্রীর পরনে ছিল কফি রঙের একটা শাড়ি, গায়ে মেরুন রঙের শাল এবং জরির কাজ করা চটি ছিল পায়ে। মিস্টার সেন জানালেন মৈত্রীর সৌন্দর্যের মূল সূত্রের ওপর বক্তৃতা দিতে যাচ্ছে। আমি প্রশংসা করার ভঙ্গি নিয়ে হাসলাম। মৈত্রী উদাসীনভাবে তার শাল নিয়ে পাকাচ্ছিল। তার হাতে কাগজে পাকানো তার বক্তৃতার পাণ্ডুলিপি। সে এত সুন্দর করে চুল বেঁধেছিল যে তার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। প্রচণ্ড উগ্র সুগন্ধ ব্যবহার করেছিল সে। সেই গন্ধে আমার সারা ঘর ভরে গেল। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানালাম আর বললাম সে যেন একদম না ঘাবড়িয়ে যায়। নরেন্দ্র সেন একটু গর্ব করেই বললেন, ওই প্রথম বক্তৃতাতে যাচ্ছে না। দুঃখের বিষয় তুমি যথেষ্ট ভালো বাংলা জানো না, নইলে তুমিও আমাদের সঙ্গে যেতে পারতে। আমি ঘরে ফিরে এলাম। কীরকম একটা অস্থিরতা আমায় গ্রাস করছিল। মৈত্রীর রচিত আপন রূপই আমাকে আবিষ্ট করে তুলছিল। কোনোদিন ভাবতে পারিনি ওই বাচ্চা মেয়েটা আমাকে এরকম অস্থিরতার মধ্যে ফেলতে পারে। বারবার বিড়বিড় করছিলাম, আপন মনে সৌন্দর্যের মূল সূত্র, মূল উপাদান। ঘণ্টা দুয়েক পরে বাইরে তাদের গাড়ি থামবার আওয়াজ পেলাম। মৈত্রীকে সম্বর্ধনা দেব বলে আমি এগিয়ে গিয়ে বারান্দায় চলে গেলাম। মৈত্রীকে যেন একটু বিষণ্ণ মনে হলো। কেমন হলো বক্তৃতা? সবাই ঠিক বুঝতে পারিনি। আসলে ব্যাপারটা নিয়ে ও এত গভীর ভেবেছে যে সৃষ্টি, অনুভূতি, সৌন্দর্যের গভীরে প্রবেশ, এসব সাধারণ মানের শ্রোতারা বোধহয় ঠিক বুঝতে পারেনি। আমার মনে হচ্ছিল মৈত্রী বোধহয় একটু দাঁড়াতে চায়, আমার সঙ্গে একটু কথা বলতে চায়, কিন্তু সে কোনো কথা না বলেই সোজা দোতলায় উঠে গেল। তার শোবার ঘরের জানলা বন্ধ করার শব্দ শুনতে পেলাম। আমি আর আমার ঘরে থাকতে পারলাম না। পার্ক থেকে একটু ঘুরে আসবো ভেবে বেরিয়ে পড়লাম ঘর থেকে। হঠাৎই দোতলার বারান্দা থেকে আমাকে উদ্দেশ্য করে ডাক শুনতে পেলাম। কোথায় যাচ্ছেন? মৈত্রী বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে, পরনে বাড়িতে পরবার ধপধপে পরিষ্কার শাড়ি, কাঁধের ওপর খোলা চুল, নগ্ন বাহু। উত্তর দিলাম, একটু বেরোচ্ছি, তামাক কিনে ফিরব। আপনি একটা চাকর পাঠিয়ে দিতে পারেন? আর আমি কি করব? আপনি যদি চান ওপরে চলে আসুন, আমরা দুজনে গল্প করব আমার ঘরে বসে। এই আহ্বান আমাকে উত্তেজিত করল। আমি স্বচ্ছন্দে
সব ঘরেই যাতায়াত করতাম, কিন্তু কখনোই মৈত্রীর শোবার ঘরে ঢুকিনি। এক নিমেষে আমি তার ঘরে পৌঁছে গেলাম। সে দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তার মুখ ছিল ক্লান্ত, দৃষ্টি অনুনয় মাখানো, এবং ঠোঁটে দুটো ছিল অসম্ভব লাল। পরে জেনেছিলাম বাঙালি মেয়েরা তাদের সৌন্দর্য চর্চার রীতি হিসাবে কোথাও বাইরে যাবার আগে পান খেয়ে ঠোঁট লাল করে নেয়। দয়া করে জুতো খুলুন। ঘরের সংলগ্ন বারান্দার কাছে নিচু মোড়ার ওপর সে আমাকে বসতে বলল। ঘরটা আয়তনে আমার ঘরের মতোই বড়। সংলগ্ন ঘেরা বারান্দায় একটা লেখার টেবিল, ঘরে একটা খাট, একটা চেয়ার, দুটো মোড়া ছিল। দেওয়ালে কোনো ছবি নেই, কোনো আলমারি বা আয়নাও ছিল না ঘরে। এই খাটের ছবির শয়, আর আপনি ওই মাদুরে। খাটের তলায় গোটানো একটা পাতলা মাদুর সে আমায় দেখালো। আমি অবাক হয়ে গেলাম। সেই মুহূর্তে তাকে আমার মানুষ নয়, দেবী মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো সন্ন্যাসিনীর সামনে বসে আছি। হাসতে হাসতে সে বলল, প্রায়ই ওই বারান্দায় গিয়ে শুই, দারুণ হাওয়া দেয়, আর নিচের রাস্তার শব্দ শোনা যায়। এটা এমনই একটা রাস্তা যেখান দিয়ে রাত 8টার পর লোক চলাচল করে না। সেটাকে ঠিক রাস্তা বলা চলে না, বরং পার্কের একটা কোণের দিকে বলা যায়। ওই রাস্তার শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। কোথায় গেছে ওই রাস্তা কে জানে? আমি মজা করেই বললাম, ক্লাইভ স্ট্রিটে। আর ক্লাইভ স্ট্রিট থেকে গঙ্গায়, তারপর সমুদ্রে। সে যেন একটু কেঁপে উঠল। আমার কাছে এগিয়ে এসে বলল, আমি যখন ছোট ছিলাম, ছবির চাইতেও ছোট, তখন আমরা প্রতি গ্রীষ্মকালে পুরী যেতাম। ওখানে আমার ঠাকুরদার একটা হোটেল ছিল। পুরীর সমুদ্রের মতো বড় বড় ঢেউ আর কোথাও নেই, এই বাড়ির মতো উঁচু উঁচু ঢেউ। আমি কল্পনা করছিলাম দৈত্যের মতো সেই বিশাল বিশাল ঢেউয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে মৈত্রীর সৌন্দর্যের মূল সূত্র সম্পর্কে ভাষণ দিচ্ছে। আমি হাসি চাপাতে পারলাম না। হাসছেন কেন? বাড়ির মতো বড় ঢেউ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই জন্য? আমার ঠাকুরদা হলে আরও বাড়িয়ে বলতেন। জানেন, ওনার 11টা সন্তান ছিল। আমার দিক থেকে সে মুখ ঘুরিয়ে নিল। তাকে কোনোভাবে আঘাত দিয়ে ফেলেছি বলে মনেই ক্ষমা চাইলাম। প্রয়োজন নেই। প্রথমবারই আপনি এত ভালো করে ক্ষমা চেয়ে নিয়েছেন, আর প্রয়োজন নেই। নিজের ওপর ভরসা নেই? আচ্ছা, আপনার সুইনবার্নকে কেমন লাগে? আমি তার অনর্গল কথা বলার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। উত্তরে বললাম, সুইনবার্ন পড়তে আমার ভালোই লাগতো। টেবিলের ওপর থেকে একটা পুরনো বই নিয়ে এলো সে। পেন্সিলে দাগ দেওয়া অ্যানেক্টোরিয়ার একটি অংশ দেখালো আমায়। আমি জোরে জোরে সে অংশটা পাঠ করতে লাগলাম। কবিতার কয়েক লাইন পড়ার পর আমার হাত থেকে বইটা সে কেড়ে নিল। সম্ভবত সুইনবার্নকে বাদ দিয়ে অন্য কবিদের ভালো লাগে আপনার। লজ্জিত হয়ে স্বীকার করলাম এবং আমার পছন্দের গুরুত্ব দেবার জন্য বললাম যে সমস্ত নিওরোম্যান্টিক কবিতা ভ্যালরির যে কোনো একটা সাধারণ কবিতার কাছে তুচ্ছ। সে খুব মনোযোগের সঙ্গে আমার কথা শুনছিল আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। কিন্তু যেই দেখল আমি দার্শনিক কবিতার সমালোচনা করছি এবং যে সমস্ত কবিতা আলোচনার বিষয়বস্তু হতে চলেছে সেগুলো দুটো পৃথক ভাষার বটে, আমাকে তখন সে থামিয়ে দিল। আপনি চা খাবেন? আমার উত্তরের অপেক্ষা না রেখে সে করিডোর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরে কিছু নির্দেশ পাঠালো। আশা রাখি আমার প্যান্টের ওপর চা উল্টাবে না। যে দশা করেছিলেন গত বছর লুসিয়ার। আমার মনে হলো সে হেসে উঠবে এক্ষুনি, কিন্তু তা না করে সে বাংলায় বিস্ময়সূচক কোনো শব্দ উচ্চারণ করে দৌড়ে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ থেকে বুঝতে পারছিলাম সে তার বাবার অফিস করে গেছে। আবার দৌড়েই সে ফিরে এলো, হাতে 2খানা বই। এ দুটো আর সকালেই ফ্রান্স থেকে এসেছে। সারাদিন আমার বক্তৃতা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভুলেই গিয়েছিলাম। বই দুটো ছিল লুসিয়ার লা এন্ডে অ্যাভেক লিস অ্যানেগ্লিস এর 2টো কপি। কাকে পাঠিয়েছে কিছুই লেখা ছিল না। একটা বই আপনার, মৈত্রী আমায় বলল। এখন আমরা কি করব আন্দাজ করতে পারছেন? আমার বইটা আমি আপনাকে উপহার দেব, আর আপনারটা
আপনি আমায় দেবেন। মৈত্রী আনন্দে হাততালি দিয়ে উঠল। সে ধৈর্য রাখতে পারছিল না, দৌড়ে কালি কলম আনতে ছুটল। আমি কি লিখছি দেখার আগ্রহ তার চোখে মুখে উজ্জ্বল হয়েছিল। আমি লিখলাম, আমার বান্ধবী মৈত্রী দেবীকে, একজন ছাত্র ও শিক্ষক। আমার লেখা দেখে সে আদৌ সন্তুষ্ট হলো না। তার হাতের বইটাই সে লিখল, আমার বন্ধুকে। যদি এই বইটা কেউ চুরি করে নেয় তখন কি আসে যায়? সেই চোর হয়তো পরে আমার বন্ধুও হতে পারে। হাঁটুর ওপর চিবুক রেখে সে বসল মাদুরে। বসে বসে আমার চা খাওয়া দেখতে থাকলো। ক্রমশ রাত হয়ে এলো। রাস্তার আলোয় তালগাছের নীল ছায়া ঘরের মধ্যে পড়ছিল। মনে মনে ভাবছিলাম, বাড়ির অন্য বাসিন্দারা সব কোথায় গেল? কারো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। এটা কি ষড়যন্ত্র? মৈত্রীর শোবার ঘরে আমাদের একদম একলা ছেড়ে দেওয়া। ঘরে আলো বলতেছিল রাস্তার ল্যাম্পের আলো যেটুকু এসে পড়েছে। আজ থেকে আমরা বন্ধু হলাম, খুব মিষ্টি গলায় বলল সে। আজ থেকে কেন? আমরা তো অনেক দিন থেকেই বন্ধু হয়েছি। সে বলল, যদি আমরা বন্ধু হয়ে থাকি নিশ্চয়ই সে আমাকে তার দুঃখের কথা জানাতে পারবে। আমি তার সব কিছুই আমাকে বলতে পারতাম। কিন্তু মৈত্রী চুপ করে থেকে আমার দিকে চেয়ে রইল। আমিও নীরবে তাকে দেখতে থাকলাম। আজকের কনফারেন্সে রবীন্দ্রনাথ আসেননি। কথাটা শুনে খারাপ লাগলো। ইচ্ছে করছিল ওকে একটু অপমান করে রাগিয়ে দিতে। বলতে ইচ্ছে করছিল, আমাকে বন্ধুরূপে গ্রহণ করা ওর উচিত হয়নি। রাগাবার জন্য বললাম, আপনি রবীন্দ্রনাথকে ভালোবাসেন? হঠাৎই মৈত্রী পাল্টে গেল। আমার দিকে ফিরে তিক্ত কণ্ঠে বলল, আপনি অন্ধকারী যুবতী মেয়েদের সঙ্গে একলা ঘরে বসতে ভালোবাসেন, তাই না? এই ঘটনাই প্রথম ঘটল, কিন্তু কিছু না ভেবেই আমি উত্তর দিলাম। হঠাৎই খুব ক্লান্তির ভঙ্গিতে পা ছড়িয়ে বসল। আমি এখন একলা থাকতে চাই। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। অন্ধকারে হাতড়ে হাতড়ে জুতো পরলাম। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নামতে নামতে বিরক্তিতে মনটা ভরে গেল। নিচের সমস্ত আলোগুলো জ্বালা হয়ে গিয়েছে তখন। সেই সময়কার ডায়েরির কিছুটা অংশ তুলে দিচ্ছি। ওকে যে আমার প্রত্যেক দিনই সুন্দর লাগে তা নয়। ওর সৌন্দর্য ক্লাসিক্যাল সঙ্গীতের মতো। ওর মুখ দেখে মাঝে মাঝে মনে হয় যে কোনো মুহূর্তেও বিদ্রোহী হয়ে উঠতে পারে। ভাষার জাদুতে ও মুগ্ধ হয় সবচেয়ে বেশি। মনে পড়ে কতদিন সারা রাত্রি ওর কথা ভেবেছি। একটা ছায়াচিত্রের মতো ওর শরীর নীল রেশমের শাড়িতে, ওর মাথার চুল প্যারিসবাসীর সাহিত্যে মেয়েদের মাথার চুলের সঙ্গে সাপের তুলনা করে। আমি জানি না কি ঘটতে যাচ্ছে। আমি কি ভুলে যাব? হে ভগবান, কবে শান্তি পাব? ছবি একটা গল্প লিখেছে। মৈত্রী ছাদে বসে সেটা অনুবাদ করে আমায় শোনালো। গল্প বলতে বলতেও খুব হাসছিল। গল্পটা এরকম, এক রাজার এক ছেলে ছিল, তার নাম ছিল ফুল। একদিন ফুল ঘোড়ায় চেপে অরণ্যে প্রবেশ করল। সে বনে প্রবেশ করা মাত্র সেখানকার সব কিছু ফুলে পরিণত হলো। শুধু রাজপুত্র আর তার ঘোড়া যেমনই ছিল তেমনই থাকল। প্রাসাদে ফিরে সে তার বাবাকে এই আশ্চর্য ঘটনার বর্ণনা করল। রাজাই ঘটনা বিশ্বাস করলেন না। রাজপুত্রকে মিথ্যা বলার জন্য প্রচণ্ড বকলেন। তিনি রাজপণ্ডিতদের বললেন, শাস্ত্রে মিথ্যে কথা বললে কি হয় সেসব পড়ে শোনাতে, আর মিথ্যে কথা বললে কি শাস্তি হয় সেসবের কিংবদন্তি শোনাতে। রাজপুত্র দৃঢ়তার সঙ্গে বলল যে সে সত্য কথা বলছে। রাজা সৈন্য সামন্ত নিয়ে রাজপুত্রের কথা যাচাই করবার জন্য সেই অরণ্যে গেলেন। সেখানে যাওয়া মাত্র সকলেই ফুল হয়ে গেল। একটা দিন কেটে গেল। তারপর রাজপুত্র সমস্ত শাস্ত্রের বই এনে তার পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিতে লাগল। সেই টুকরো পাতা স্পর্শে রাজা এবং তার সৈন্যদল পুনরায় বেঁচে উঠল। নরেন্দ্র সেনের চরিত্রের খারাপ দিকগুলো হলো, তিনি অকারণ গর্বে অহংকারী। নিজেকে উনি প্রতিভাবান বলে মনে করেন। সেদিন রাত্রে ছাদে গিয়ে একপাশে আমায় ডেকে নিয়ে প্যারিসের বারবণিতাদের সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইলেন। শুনলাম তিনি রক্তচাপ আর চোখের চিকিৎসার জন্য ফ্রান্সে যাচ্ছেন কয়েক মাসের জন্য। মিস্টার সেনের মামাতো ভাই শিবু দিল্লি থেকে এখানে আসছে।
ওখানে কি একটা সেকেন্ডারি স্কুলের শিক্ষক, গভর্নমেন্ট কমার্শিয়াল স্কুলে লেকচারের একটা চাকরি পেয়েছে। ছোটোখাটো রোগা ছেলেটার বয়স আন্দাজ 30 হবে। সেই শিবু থাকে আমার পাশের ঘরটায়। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে গেলাম। সে বলল ইচ্ছে করেই সে কলকাতায় চাকরি নিয়েছে বিয়ে করার জন্য। তার নিজের বিয়ের ইচ্ছে নেই, কিন্তু মিস্টার সেন নাছোড়বান্দা। শিবুর খুব ভয় করছে। চোখ বন্ধ করে ইংরেজি বলে শিবু আর খুব হাসতে পারে। 4 দিন ধরে শিবুর বিয়ের উৎসব আর শেষ হলো। কনের নাম রমু, কালো, সাধারণ দেখতে একটা মেয়ে, কিন্তু মনে হয় খুব সহানুভূতিশীলা হবে। কনের বাড়ি আর এখানে খুব বিরাট ভোজ হলো। বাস্তবিকই যাবতীয় আয়োজন মিস্টার সেনই করলেন। আমার কাছে তিনি আবার অভিযোগও করলেন যে শিবু বড্ড অস্থিরমতি, সে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেয় ইত্যাদি। শিবু তাকে এত ভক্তি করে যে সে তার নববিবাহিত বধূর কৌমার্যও দান করতে প্রস্তুত। ভারতে নাকি এরকম প্রথা এখনও কোথাও কোথাও প্রচলিত আছে যে শিষ্য তার বিয়ের প্রথম রাতটা গুরুকে নিবেদন করেন। শিবু আমাকে বহুবার বলেছেন যে মিস্টার সেন তার শুধু মামাতো ভাইই নন, তিনি তার গুরুও। আমি 2 জায়গাতেই দেখেছিলাম। সর্বদা প্রথম সারিতে আমার জায়গা করে দেওয়া হয়েছিল। রেশমের ভারতীয় পোশাক পরেছিলাম, আমায় চমৎকার দেখাচ্ছিল, একথা বলতেই হবে। অনুষ্ঠানে নিজে থেকে আমার উদ্যোগ, পরিশ্রম, সবার সঙ্গে বাংলায় কথা বলার প্রচেষ্টার জন্য আমি সবার কাছেই প্রিয় হয়ে উঠেছিলাম। স্বীকার করতে ইচ্ছে হচ্ছে, এখানকার সামাজিক আচার অনুষ্ঠান আমাকে মোহিত করেছে। কোনো কিছুতেই ভারতীয়দের বন্ধুত্বের প্রতিদান দেওয়া সম্ভব নয়। মিসেস সেন স্নেহ, মায়া, মমতা এত প্রগাঢ় আর পবিত্র যে তুলনা করা যায় না। সবাই ওনাকে মা বলে সম্বোধন করেন। আমি নিঃসন্দেহ যে ভারতবর্ষ ছাড়া মাতৃহৃদয়ে এই তীব্র আবেগ অন্য কোথাও নেই। মৈত্রীর সঙ্গে আমার বিয়ে হয়েছে এরকম কল্পনা আমায় ভীষণ আনন্দ দিত। যতদিন উৎসব চলছিল আমি সর্বদা ওর চিন্তায় বিভোর হয়ে থাকতাম। বাগদত্তা, প্রেমিকা। কিন্তু কখনোই আমার মাথা খারাপ হয়ে যায়নি। নিজেকে বোঝাবার চেষ্টা করতাম, ওকে যতটা সুন্দরী ভাবছি আসলে অতটা সুন্দরী নয়। ওর কোমর শরীরের তুলনায় বেশি ভারী ইত্যাদি খুঁত ধরে নিজেকে ওর চিন্তা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতাম। কিন্তু এইভাবে আরও বেশি করে চিন্তায় ডুবতাম। আমাকে নিয়ে যে সমস্ত বক্রোক্তি আমার কানে আসছিল সেগুলো ঠাট্টা না সত্যি বুঝতে পারছিলাম না। একটা প্রায় অসম্ভব এবং গুরুত্বপূর্ণ বিবাহের প্রস্তাবই ছিল এটার কারণ। প্রস্তাবটা মিস্টার সেন, এবং একদিন খাবার টেবিলে শুনলাম মিসেস সেনও তা সমর্থন করছেন। এটাকে ষড়যন্ত্র বলা যাবে কি? বিয়েকে এরা পবিত্র সামাজিক ধর্মীয় কর্তব্য বলে মনে করেন। আমাকেও এরা আন্তরিকভাবে গভীর স্নেহ বলে ভালোবাসেন। মৈত্রেয়ও এখন উচ্চ বাঙালি সমাজে যথেষ্ট পরিচিতা। অনায়াসে আমার চাইতে অনেক ভালো স্বামী সে পেতে পারে। মৈত্রেয়ীকে বিয়ে করলে আমার কি হবে? এটা কি সম্ভব যে আমি আমার বিবেচনা বোধ, স্বচ্ছ দৃষ্টিশক্তি সব হারাবো এবং ফাঁদে পড়ে সম্মতি জানাবো? সন্দেহ নেই, এ যাবৎ যে একজন যুবতীকে আমি দেখেছি তার মধ্যে মৈত্রেয়ী সব থেকে বেশি আকর্ষণীয়। কিন্তু এটাও স্থির নিশ্চিত যে আমি ওকে বিয়ে করতে পারি না। কি করব আমি? এক পরাধীন জীবনযাপন করব, অতঃপর জীবন স্থির হয়ে যাবে এক বৃত্তে। আমার দেশ ভ্রমণ বাকি, আর সব। এই মুহূর্ত আমার যে সুখী আর কেউ নেই। এক স্বপ্নের রাজ্যে কিছুক্ষণ বিচরণ। গতরাতে বাসর ঘরে যুবতী মেয়েরা গান গাইছিল, ফুলে ফুলে ঢাকা সেই ঘর। মৈত্রেয়ী এই উৎসব উপলক্ষে বিশেষভাবে রচিত তার কবিতা পাঠ করল। এখানে যে কথা বলবো, অর্থাৎ যে মানসিক অবস্থার কথা বলবো, সে অবস্থা আমাকে মারাত্মকভাবে বিব্রত করেছিল। যদি কোনোভাবে বুঝতে পারতাম বা সন্দেহ করতাম যে লোকে আমাকে সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করছে, সঙ্গে সঙ্গেই এক পাশবিক আবেগে আমি মথিত হতাম। ইন্দ্রিয়গুলো শরীর মন উভয়ের উপর আধিপত্য বিস্তার করত।
আমার ভবিষ্যৎ সম্পর্কে ভয় করছে। বিপদও কি আমাকে উত্তেজিত করছে? আমি বিয়ে করব না এটা স্পষ্ট করে বলতে আমার সাহস হচ্ছে না। আবার এই জায়গা ছেড়ে চলে যেতেও পারছি না। সেটা অশালীনতা হবে। একটা নৈতিক স্বাতন্ত্র্য বজায় রেখে চলার চেষ্টা করছি, যদিও আমার রিপু আমায় উত্তেজিত করছে। আর শিবু মেয়ে মহলে আমার কথা ফাঁস করে দিয়েছে। আমি ওকে বিশ্বাস করে বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই না, আর কোনো দিন বিয়ে করবও না। মনে হলো এ কথা শুনে মৈত্রী দারুণ রেগে গেছে, আর এক অদ্ভুত ক্রোধের দৃষ্টি নিয়ে আমায় দেখছে। আমার কাছে আর পড়তে আসছে না। কাজ থেকে আমি ফিরে আসার পর রোজ আমার সঙ্গে গল্প করত, তাও বন্ধ করে দিয়েছে। মিসেস সেনও কেমন যেন হয়ে গিয়েছেন। আমার প্রতি যে উষ্ণ স্নেহ ওর ছিল, তাতে যেন ঘাটতি দেখা দিচ্ছে। ওদের এই হঠাৎ পরিবর্তন আমাকে অস্থির করে তুলেছে। আজ বিকেলে যখন ঘরে বসে লিখছি, তখন মৈত্রীর প্রচণ্ড হাসির শব্দ শুনতে পেলাম। বাচ্চুর কোনো ঠাট্টা ইয়ার্কিতে বোধ হয় সে হাসছে। আমার প্রচণ্ড ঈর্ষা হলো। বাচ্চু মৈত্রীদের একজন গরিব আত্মীয়। এই যুবকটি শিবুর বিয়ে উপলক্ষে আলিপুরের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এখানে তার ভূমিকা ছিল প্রায় বাড়ির জঞ্জালের মতো। বারান্দার সামনের দিকে একটা ঘরে সে থাকত। মৈত্রীর হাসির শব্দে ঈর্ষায় রাগে আমার শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। আমার লজ্জা হলো আপন অবস্থা উপলব্ধি করে। মৈত্রী আমার মধ্যে কোনো স্পৃহা জাগিয়ে তুলতে পারেনি, এ কথা সত্য। অপরদিকে তার বাড়ির লোকজনের স্নেহ ভালোবাসা আমি উপলব্ধি করেছিলাম। ভয় আমার হয়েছিল যখন বিয়ের ফাঁদ পাতার পূর্বাভাস পেয়েছিলাম। আর আজ যখন আমি ঘোষণা করে দিলাম যে আমি বিয়ে করব না, অবিবাহিত থাকব, তখন অবস্থাটা আর আগের মতো রইল না। মৈত্রীর নিষ্পৃহতা আমার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলল। আজ আমি ঈর্ষাপরায়ণ, আমার ভবিষ্যৎ সম্পর্কেও ভীত। আমার একাকিত্ব আমায় কষ্ট দিচ্ছে। কি অদ্ভুত পরিবর্তন! এখন আমি খেতে বসি শিবু আর মিস্টার সেনের সঙ্গে। মেয়েরা পরে খায়। মৈত্রীর অভাবে খাবার টেবিল থেকে সব আনন্দ চলে গেছে। অফিসের কাজ পরিদর্শনের জন্য দক্ষিণবঙ্গে চলে যেতে চাইলাম। ফেরার পর বাড়ি পাল্টাবার একটা অজুহাত খাড়া করব। এখানে যা অভিজ্ঞতা হলো তার এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। অভিজ্ঞতার পর্বটা অত্যন্ত দীর্ঘ। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে অবিশ্রান্ত। আকাশ অন্ধকারাচ্ছন্ন। চারিদিক জলে ভেসে গেছে। জলে ডোবা রাস্তাগুলো দেখার জন্য আমি বারান্দায় গেলাম। মৈত্রীকে দেখলাম। দারুণ জমকালো পোশাক, চেরি রঙের ভ্যালভেট, কালো রঙের সিল্ক। সেও একই দৃশ্য দেখছিল। জানতাম ও বৃষ্টি নিয়েও কবিতা লেখে। হয়তো আজও আমার শোবার ঘরের ওপরে ও শোবার ঘরে বসে একটা কবিতা লিখেই ও বাইরে এসেছে। খুবই নিষ্প্রিয় আর ঠান্ডা ছিল ও চাউনি। অল্প দু একটা কথা হলো। এ বাড়িতে নিজেকে সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ বলে মনে হচ্ছিল। এখানে আমি পেয়েছিলাম সবচেয়ে বেশি স্নেহ, মায়া, মমতা। পেয়েছিলাম আন্তরিকতা, যা ভারতীয় ঐতিহ্যের অনুসারী। মনে হচ্ছিল এক জমাট শীতলতা আমাকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। আমার সব স্বতঃস্ফূর্ততা চলে গেছে। খাবার টেবিলে আমি নীরব। শোবার ঘরে নিজেকে মনে হতো অসুস্থ। মাঝে মধ্যে নিজেই এই অবস্থা কাটিয়ে উঠতে পারতাম। এক অদ্ভুত উপলব্ধি পৌঁছতাম, যা এ যাবৎ আমি অনুভব করিনি। গতকাল থেকে সম্পর্কটা আবার একটু ভালোর পথে। অফিস থেকে ফেরার পথে গাড়িতে আমি নরেন্দ্র সেনের কাছে শিবুর মন্তব্যের সমালোচনা করেছিলাম। বিয়ে সম্পর্কে আমার ধারণা শিবু যে সঠিক অনুধাবন করতে পারেনি, এটাই বলার চেষ্টা করছিলাম। আমি ঠিক জায়গাতেই ঘা দিয়েছিলাম। শিবু আমার কথার প্রসঙ্গে মন্তব্য করেছিল যে আমি বিবাহ নামক প্রথাটাকে ঘৃণা করি। তাই আমার চারপাশের লোকেরা, যারা এটাকে পবিত্র এবং আবশ্যকীয় সামাজিক কর্ম বলে মনে করেন, তারা এর প্রতিবাদ বা এটাকে অসমর্থন না জানিয়ে থাকতে পারেননি। আমার কথাবার্তার পরে বেশ বুঝতে পারছিলাম যে শীতলতার সৃষ্টি হয়েছিল তা অনেকখানি কেটে গেল। গতকাল আমি মৈত্রীর সঙ্গে কথা বললাম স্বাভাবিকভাবেই।
অনেকদিন বাদে আমরা হাসলাম। লাইব্রেরিতে আজ অনেকক্ষণ গল্প করলাম দুজনে। কার্পেটে বসে শকুন্তলা পড়া হলো। ওর গৃহশিক্ষক এসেছিলেন আর আমি আগে থেকেই পড়ার সময় উপস্থিত থাকার অনুমতি চেয়ে রেখেছিলাম। রাত্রে ছাদে দাঁড়িয়ে ও একটা কবিতা আবৃত্তি করল, তারপর নিঃশব্দে সেখান থেকে চলে গেল। যাবার আগে বিষণ্ণ সুরে বলে গেল, কবিতাই হচ্ছে তার দিনের শেষের কথা। আমি কি মৈত্রীকে ভালোবাসি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কি শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।